নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকে আমাদের যে বিষয়, সেই বিষয়টি ঠিক করে দিয়েছেন বাংলাদেশের কতিপয় মানুষ। এই মানুষেরা সংখ্যায় কত কত হাজার কত লক্ষ আমার জানা নেই। বাংলাদেশের মোট জনসংখ্যার তারা কত শতাংশ বলা কঠিন, কিন্তু গতকাল বুধবার এবং আজ বৃহস্পতিবার তারা যে অভাবনীয় কাণ্ড ঘটিয়েছেন, তার প্রেক্ষিতে আজ আমাদের ভিডিওর শিরোনাম, মুজিবের দেশে জিতে গেল পাকিস্তান। আপনারা আমার পেছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, অক্ষত বাড়িটি, 32 নম্বর ধানমন্ডি, এই বাড়িটির কথা বাংলাদেশের সব মানুষই জানেন। এই উপমহাদেশেরও বহু মানুষ এই বাড়িটি সম্পর্কে জানেন। অনেকে এই বাড়িটিতে গিয়েছেন, ভিজিটার্স বুকে তাদের মন্তব্য লিখেছেন। ফলে বাড়িটি অত্যন্ত পরিচিত একটি বাড়ি। 32 নম্বর ধানমন্ডি মানে শেখ মুজিবুর রহমানের বাড়ি, যে বাড়িতে তিনি বসবাস করতেন এবং যে বাড়িতে তারকে নিহত হন তিনি 1975-এর 15 আগস্ট, আপনারা জানেন। সেই বাড়িটি খুব গুরুতরভাবে আক্রান্ত হয়েছে গত বছর 5 আগস্ট, যেদিন বাংলাদেশে তথাকথিত গণ অভ্যুত্থান সংগঠিত হয়। সেই দিন বাংলাদেশে এই বাড়িটির ওপরে প্রবল আক্রমণ হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়, ভাঙচুর করা হয় এবং শেখ মুজিবুর রহমানের যে মুরাল ছিল সেটির ওপরেও আঘাত করা হয়, সেটিকে বিনষ্ট করা হয়। এই ঘটনাগুলো আমরা সকলেই প্রায় কম বেশি জানি। এই বাড়ির ওপরে অতীতে আরো বেশ কয়েকবার আক্রমণ হয়েছে, কিন্তু গতকাল বুধবার থেকে সারা রাত ধরে এবং আজ সকাল পর্যন্ত যে ঘটনা সেখানে ঘটেছে, সেটি এক কথায় অভাবনীয়। অভাবনীয় এই কারণে নয় যে বাড়িটি দিনে দুপুরে সকলে মিলে ভাঙতে পারলো। অভাবনীয় এই কারণ যে বিনা বাধায় একটা বাড়িকে হুড়মুড় করে ভেঙে ফেলা সম্ভব হলো, এবং সেটা সম্ভব হলো ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা ধরে নানানভাবে চেষ্টা করে, বুলডোজার এনে, ক্রেন এনে এবং শাবল, কুড়াল এসব তো ছিলই, এই সব কিছু দিয়ে বাড়িটির একটা বড় অংশ ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। এই বাড়ি সম্পর্কে আমরা আবার পরে আলোচনায় আসছি। আমি একটু ফিরে যাই বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের এবছর 54 বছর। এই 54 বছরে বাংলাদেশের ইতিহাসে যে উল্লেখযোগ্য দিনগুলি, ইতিহাসে যে দিনগুলি স্থান পায়, সেখানে যেমন গৌরবোজ্জ্বল আলোকোজ্জ্বল দিনগুলি স্থান পায়, তেমনি অন্ধকারময় দিনগুলিও সেখানে স্থান পায়। বাংলাদেশের ইতিহাসে 1975-এর 15ই আগস্ট একটা শোকাবহ ঘটনার দিন, যেদিন দেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে তার এই ধানমন্ডির বাড়িতে সপরিবারে হত্যা করা হয়েছিল। বিক্ষুব্ধ সেনারা তাকে হত্যা করেছিলেন। বাংলাদেশের ইতিহাসে এরকম অনেক হত্যাকাণ্ড আছে। তার মধ্যে আবার 1980-তে 30শে মে আরেকজন ক্ষমতাসীন পদাসীন রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমান, তাকেও হত্যা করা হয়েছিল। তাকে হত্যা করা হয়েছিল অবশ্য চট্টগ্রামের সার্কিট হাউসে। দুজন রাষ্ট্রপতি আততায়ীর গুলিতে, আততায়ীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন। এই 54 বছরের ইতিহাসে এই দুটি কালো দিন বাংলাদেশে খুব বড় আলোচিত দিন। তেমনি অনেক আলোকোজ্জ্বল দিন আছে, যেমন 1971-এর 7 মার্চ। 1971-এর 7 মার্চ স্বাধীনতার ঠিক অব্যবহিত আগে, কয়েকদিন আগের এই দিনটি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ঐতিহাসিক ভাষণ, যে ভাষণে তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। যে ভাষণ ইউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে, শিরোপা পেয়েছে। এই ভাষণের কয়েকদিন পর 25শে মার্চের ঘটনা শোকাবহ, আবার তার কয়েক ঘন্টা পর এক আলোকোজ্জ্বল দিন। 25শে মার্চ রাতে তৎকালীন পাক সেনা তারা ঢাকায় এবং আরো কিছু শহরে অপারেশন সার্চলাইট নামে একটি গণহত্যার কার্যক্রম সংগঠিত করে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে কয়েক হাজার মানুষকে তারা হত্যা করেছিল, এবং সেই নিহতের তালিকায় ছিলেন দেশের প্রথম সারির বুদ্ধিজীবী, লেখক, শিক্ষক, ছাত্র, আবার একই সঙ্গে রিক্সা চালক, ঠেলা চালক, ছোট দোকানি, হকার, কেউ বাদ যায়নি। সেই রাতে
অর্থাৎ 25শে মার্চের রাতেই এই ধানমন্ডির 32 নম্বর বাড়ি থেকে শেখ মুজিবুর রহমানকে তুলে নিয়ে গিয়েছিল পাক সেনা। এই বাড়িতে ওই দিন সন্ধেবেলা তিনি আলাপ আলোচনা করেছিলেন যে স্বাধীনতার লড়াই আসন্ন, ফলে এই লড়াই কিভাবে লড়তে হবে, কিভাবে কৌশল তিনি ঠিক করেছিলেন তার সহ রাজনীতিকদের সঙ্গে ওই 25শে মার্চের সন্ধেবেলা। 25শে মার্চ শেখ মুজিবুর রহমানকে যখন গ্রেপ্তার করে পাক সেনা এসে, তারা কিছু গোলাগুলি ছুঁড়েছিল, তাতে বাড়ির সামান্য ক্ষতি হয়েছিল, কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শেখ মুজিবুর রহমান তিনি জানতেন যে পাকিস্তানি সেনারা তাকে গ্রেপ্তার করতে এসছে, এবং অতীতে তিনি একাধিকবার পাক সরকারের জেলে কাটিয়েছেন, ফলে তিনি প্রস্তুত ছিলেন তিনি পাক সেনার সঙ্গে চলে যান তাদের কথা মতো, এবং তিনি প্রায় দীর্ঘ 9 মাস পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। সেই দিনও কিন্তু পাক সেনারা ওই বাড়িতে কোনো লুটতরাজ করেনি, কোনো খানা তল্লাশি করেনি, এইরকম কোনো ঘটনা কারো জানা নেই। বাংলাদেশের ইতিহাসে 26শে জানুয়ারি অর্থাৎ ঠিক কয়েক ঘন্টা পর, 25শে মার্চের রাত 12টার পরে প্রথম প্রহরে শেখ মুজিবুর রহমান আগে থেকেই তার যে বার্তা, সেই বার্তা প্রচার করা হয়েছিল, সেটি হচ্ছে যে তিনি স্বাধীনতার ডাক দিলেন এবং দেশবাসীকে তিনি বললেন যার কাছে যা আছে তাই দিয়ে সবাই স্বাধীনতার জন্য লড়াই। এবং সেই লড়াই হচ্ছে, তিনি বলেছিলেন যে পাকিস্তানি সেনাকে বাংলাদেশের ভূখণ্ড থেকে মুক্ত করে দিতে হবে। অর্থাৎ 26শে জানুয়ারি শেখ মুজিবুরের কথায় একটি রাষ্ট্রের জন্ম হলো, যে রাষ্ট্রের নাম বাংলাদেশ। সেই রাষ্ট্রকে পাকিস্তানের কবল মুক্ত করার জন্য, পাকিস্তানি সেনা মুক্ত করার জন্য যে দীর্ঘ 9 মাসের লড়াই, সেই লড়াই শেষে সূর্যোদয় হলো 16ই ডিসেম্বর, যেটাকে বলা হয় বিজয় দিবস। আমি এই যে ঘটনাগুলি বলছিলাম, এগুলি বলছিলাম এই জন্যে যে বাংলাদেশের এই যে 54 বছরের ইতিহাস, এই 54 বছরের ইতিহাসে অনেক আলোকোজ্জ্বল দিক আছে, আবার অনেক অন্ধকারময় দিক আছে। ইতিহাসে এরকম আরো একটি দিক অবশ্যই, গত বছরের 5 আগস্ট যখন শেখ হাসিনা সরকারের পতন হয়, হাজার হাজার মানুষ রাজপথে নেমে এসেছিলেন হাসিনা সরকারকে পতনের জন্য, এবং যেটাকে বলা হচ্ছে গণবিপ্লব। পরবর্তীকালে এই গণবিপ্লব, সেটা গণবিপ্লব নাকি মহা ষড়যন্ত্র, তাই নিয়ে অনেক কথা হয়েছে, এখনো তাই নিয়ে চর্চা আছে। নানান সূত্র থেকে, নানান তথ্য থেকে গণবিপ্লব এখন প্রশ্নবিদ্ধ, একেবারে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। বলা হচ্ছে যে এটা ছিল মহা ষড়যন্ত্র এবং একটি নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য এই একটি কৌশল নেওয়া হয়েছিল। আমাদের বিষয় আজ গণ অভ্যুত্থান বা গণবিপ্লব নয়। গণ অভ্যুত্থান বা গণবিপ্লব কোনো কিছুকে আমরা খাটো করছি না, আমাদের উদ্দেশ্য এটাও নয় সেটাকে নিয়ে বড়াই করা, কারণ সেটি আরো একটি রাষ্ট্রেরই ঘটনা, এবং সেটা মানুষই সেই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, দৃশ্যত আমরা তাই দেখেছি। কিন্তু এই যে 54 বছর, এই 54 বছরের পর গতকাল অর্থাৎ বুধবার 5 ফেব্রুয়ারি বাংলাদেশের মাটিতে যে ঘটনা ঘটলো, সেটি কিন্তু অভিনব। অভিনব এই জন্যে যে একেবারে আগাম ঘোষণা দিয়ে 5 আগস্ট 2024-এ যে ঘটনা ঘটেছিল, বলা হচ্ছিল যে সেটা গণ অভ্যুত্থানের পরে স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া। শুধুমাত্র 32 নম্বর ধানমন্ডি নয়, আক্রান্ত হয়েছিল হাজার হাজার বা শত শত মুজিবের মূর্তি, ফলক, নানান কিছু, এবং তার কন্যা শেখ হাসিনা সরকারের নানান ফলক, নানান ভবন ইত্যাদি আক্রান্ত হয়েছিল। মুজিব পরিবারের অনেকের অনেক কিছু আক্রান্ত হয়েছিল। কিন্তু গতকালের ঘটনাটি অতীতের সবকিছুকে ছাপিয়ে গিয়েছে। কতিপয় মানুষ কয়েক ঘন্টার নোটিশে সেখানে হাজির হয়ে গেল, এবং দেখা গেল ঢাকার পাশাপাশি রাজশাহী, খুলনা, সিলেট, চট্টগ্রাম, নানা জায়গাতেই কিন্তু মুজিবুর রহমানের মূর্তি, ফলক, ভবন সেগুলি সব আক্রান্ত হলো, এবং বড় পরিকল্পনা করে আক্রমণ করা হলো এই 32 নম্বর ধানমন্ডির বাড়িটি। আমি এই ভিডিওর শুরুতে বলেছিলাম যে এই যে বাড়ি ভাঙার কার্যক্রম, যা গতকাল রাত থেকে শুরু হলো এবং আজ সকাল বা খানিক বেলা পর্যন্ত চলল, এই ঘটনার প্রেক্ষিতেই আমাদের ভিডিও শিরোনাম, মুজিবের দেশে জিতে গেল পাকিস্তান।
আমি সেই প্রসঙ্গটা দিয়ে এখন আপনাদের সামনে এই ভিডিওর পরিসমাপ্তি করব। সেটি হচ্ছে যে 16ই ডিসেম্বর পাক সেনা ঢাকার ময়দানে আত্মসমর্পণ করলো বটে, কিন্তু সেদিন থেকেই পাকিস্তানের সংকল্প ছিল যে যে কোনো মূল্যে হোক, একদিকে যেমন ভারতের সঙ্গে চিরশত্রুতার পথ তারা নেয়, তেমনি তারা সংকল্প করেছিল যে 32 নম্বর ধানমন্ডির বাড়ি একদিন তারা ধূলিসাৎ করে দেবে। তাদের প্রথম লক্ষ্য অর্জন হয় 15ই আগস্ট 1975, যেদিন বিক্ষুব্ধ সেনা কর্তারা শেখ মুজিবুর রহমানকে হত্যা করে। তারপরে নানানভাবে কিন্তু ওই বাড়িটাই নিশানা হয়েছে। আপনাদের অনেকেরই হয়তো মনে থাকবে যে 1989-এ শেখ হাসিনার উপরও একবার আক্রমণ হয়েছিল, যেদিন তিনি ওই বাড়িতে ছিলেন। সেদিন ওই বাড়িতে গ্রেনেড ছোড়া হয়েছিল, গুলি বর্ষণ হয়েছিল, তিনি প্রাণে রক্ষা পেয়েছিলেন। এছাড়াও একাধিকবার নানান অবকাশে 32 নম্বর ধানমন্ডির এই বাড়ি আক্রান্ত হয়েছে। তার একটা বড় কারণ যে বাংলাদেশ নামে যে দেশটি, সেই দেশের যদি গর্ব বলতে হয়, আমরা যে গর্ভাশয়ের কথা বলি, সন্তান যেখানে জন্ম নেয়, দেশকে যদি আমরা সন্তানের সঙ্গে তুলনা করি, তাহলে তার গর্বও কিন্তু 32 নম্বর ধানমন্ডির বাড়ি। তার কারণ বাংলাদেশের এই যে স্বাধীনতা এবং মুক্তির লড়াই, এই স্বাধীনতা এবং মুক্তির লড়াইয়ের অগ্রভাগে সৈনিকের ভূমিকায় ছিলেন শেখ মুজিবুর রহমান। শুধুমাত্র 1971 ধরলেও হবে না, একেবারে সেই দেশভাগের পর থেকে পরবর্তী যে 24 বছর, অর্থাৎ মুক্তিযুদ্ধ পূর্ববর্তী 24 বছর, সেই 24 বছরে বাংলাদেশের ভাষা আন্দোলন, বাংলাদেশের স্বশাসনের আন্দোলন, বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন, যাবতীয় আন্দোলনের একেবারে অগ্রভাগে ছিলেন শেখ মুজিবুর রহমান, যার স্বল্পকালীন জীবনের প্রায় অর্ধেকটা কেটেছিল পাকিস্তানের কারাগারে। পাকিস্তান বারে বারে প্রমাণ করার চেষ্টা করেছে শেখ মুজিবুর রহমান একজন দেশদ্রোহী, একজন বিশ্বাসঘাতক, একজন মির্জাফর। তার বিরুদ্ধে দেশদ্রোহিতার একাধিক মামলা, এবং আপনারা জানেন যে আগরতলা ষড়যন্ত্র মামলায় তাকে ফাঁসি কাটে ঝোলানোর ষড়যন্ত্র হয়েছিল, যে ষড়যন্ত্র পাকিস্তানিরা সফলভাবে কার্যকর করতে পারেনি। গণ আন্দোলনের মুখে, মানুষের প্রতিবাদের মুখে মানুষই মুজিবুর রহমানকে তার আসনে বসিয়েছিল। সেই মুজিবুর রহমানের বাড়ি শেষ পর্যন্ত তার মৃত্যুর পরে একটা প্রতীক হিসেবে দাঁড়িয়েছিল, যে বাড়ি 32 নম্বর ধানমন্ডি, যা আসলে বাংলাদেশের জন্মস্থান এবং যা আসলে পাকিস্তানের বঞ্চনা অপশাসনের বিরুদ্ধে একটা বিরাট বড় প্রাচীর। সেই বাড়ি গতকাল বাংলাদেশিরা, বাংলাদেশের নাগরিকেরা তারা ভেঙেছেন। পাকিস্তানি সেনা সেখানে আসেনি, ভেঙেছেন বাংলাদেশের নাগরিকেরা। আজকের প্রজন্ম তাতে একটা বড় অংশ, বড় ভূমিকা নিয়েছে। যারা সেই বাড়ি ভেঙেছেন, অর্ধেকের বেশি তারা ধূলিসাৎ করে দিয়েছেন। এর ফলে যা হয়েছে তা কিন্তু আসলে এটাই যে বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশে, শেখ মুজিবুরের দেশে পাকিস্তান গতকাল জিতে গিয়েছে। তার কারণ তাদের যে মনোবাসনা, তাদের যে আকাঙ্ক্ষা যে মুজিবের পর এই বাড়িও তারা একদিন ধূলিসাৎ করে দেবে, মুজিবকে নস্যাৎ করার মতো এই বাড়িকেও তারা নস্যাৎ করে দেবে, সেই বাসনা, সেই আকাঙ্ক্ষা, তাদের সেই অধীর অপেক্ষার অবসান হয়েছে গতকাল বুধবার, তারিখ 5ই ফেব্রুয়ারি 2025। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এটিও একটি গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ দিন হয়ে থাকবে। শুরুতেই বলেছিলাম, আলোকোজ্জ্বল দিন যেমন ইতিহাসে স্থান পায়, তেমনি অন্ধকারাচ্ছন্ন দিনও ইতিহাসে স্থান পায়। তেমনই একটি অন্ধকারাচ্ছন্ন দিন হিসেবে 5 ফেব্রুয়ারি 2024 বাংলাদেশের ইতিহাসে থেকে যাবে, যেদিন বাংলাদেশের মাটিতে, শেখ মুজিবুর রহমানের মাটিতে, শেখ মুজিবুর রহমানের দেশে জিতে গিয়েছে পাকিস্তান। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।